সংস্কারের নামে ব্যাংক হাতে চলছে ছেলেখেলা। নজিরবিহীন লুটপাট হওয়া ব্যাংকগুলোতে শুরু হয়েছে আরেক নৈরাজ্য। ডুবতে বসা ব্যাংক পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হচ্ছে লুটের সহযোগী ব্যাংকারদেরই। এজন্য আইনের ব্যত্যয় ঘটিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে শীর্ষ পদে। এমন অভিযোগ শরিয়া ভিত্তিক দুটি ব্যাংকের বিরুদ্ধে। নিয়োগ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির গুরুতর অভিযোগ থাকলেও তারা পেয়েছেন শীর্ষ পদ। বাংলাদেশ ব্যাংকেরই করা ইসলামী ব্যাংকিং নীতিমালায় আছে, কোনো ব্যাংকের এমডি হতে হলে ওই ব্যক্তির অন্তত ৩ বছর শরিয়াহ ভিত্তিক ব্যাংকিংয়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়েই সে নীতি লঙ্ঘন করল খোদ বাংলাদেশ ব্যাংক। নীতিমালা লঙ্ঘন করে সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে এমডি নিয়োগ দেয়া হয়েছে ইসলামী ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা নেই এমন দুই ব্যক্তিকে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে হলে বাংলাদেশ ব্যাংকের যে ইসলামী ব্যাংকিং যে নীতিমালা আছে, সেই নীতিমালায় যেটা বলা আছে যে তাকে অন্তত কমপক্ষে ৩ বছর ইসলামী ব্যাংক অথবা ইসলামিক ব্যাংকিং উইন্ডোতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শুধু তাই নয়, সোশ্যাল ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া শফিউজ্জামানের বিরুদ্ধে অভিযোগ আছে ঋণ জালিয়াতির। ব্যাংক এশিয়ার মুখ্য ঋণ কর্মকর্তা থাকাকালে নিজের ভাইয়ের নামে পরামর্শক প্রতিষ্ঠান খুলে কমিশনের বিনিময়ে ঋণ অনুমোদন দেন তিনি। এছাড়া সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে হজ প্যাকেজে সুদে ঋণ বিতরণ করার অভিযোগও আছে তার বিরুদ্ধে, যা ব্যাংক এশিয়ার তদন্তে প্রমাণিত। শফিউজ্জামানের দুর্নীতি তদন্ত করছে দুদকও। আর ইউনিয়ন ব্যাংকে এমডি পদে নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকেরই সাবেক নির্বাহী পরিচালক হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ ঘুষের বিনিময়ে এনআরবিসি ব্যাংকের দুর্নীতি ধামাচাপা দেয়ার। অপকর্মের পুরস্কার হিসেবে অবসরের পর ব্যাংকটিতে ডিএমডি পদে চাকরিও বাগিয়ে নেন তিনি। হুমায়ুন কবির জুলাই আন্দোলনে ছাত্র জনতার পক্ষে না দাঁড়াতে ব্যাংকারদের হুঁশিয়ারিও দিয়েছিলেন। বিতর্কিত ব্যক্তিদের এমডি নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সন্তোষজনক জবাব দিতে পারেননি। যাকে আমরা এমডি নিয়োগ দিয়েছি সম্প্রতি, উনি একটি কনভেনশনাল ব্যাংকের ঊর্ধ্বতন পদে ছিলেন এবং ওই ব্যাংকের ইসলামী ব্যাংক উইন্ডো ছিল এবং স্বাভাবিকভাবে ওই উইন্ডোর যে কার্যক্রম তার হাত দিয়েই বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। সরাসরি ইসলামী ব্যাংকের কাজ করার অভিজ্ঞতা না থাকলেও ইসলামী ব্যাংকিং সম্পর্কে তার সম্যক ধারণা আছে। নীতিমালা অমান্য করে কিভাবে দুর্নীতিগ্রস্ত এসব ব্যক্তিরা এমডি হলেন এ বিষয়ে ব্যাংক দুটির পর্ষদ চেয়ারম্যানের বক্তব্য জানতে চাইলে তারাও কথা বলতে রাজি হননি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে বিশেষ আইন পাশ করবে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক পর্যায়ে সুনাম রয়েছে এমন ৩০টি প্রতিষ্ঠানের সাথে চুক্তিও করা হবে। ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। টাস্ক ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি, অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান, তারা কতটুকু কি করছেন এই টাকাটা ফেরত আনার জন্য, এইটার প্রোগ্রেসটা কতটুকু, সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয়। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। ঘটা করে বই উৎসব পালন হলেও বিগত সময়ে কোনো বছরই পহেলা জানুয়ারি বা জানুয়ারির মধ্যে সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। বেশিরভাগ বছরই বিনামূল্যের এই পাঠ্য বই পেতে অপেক্ষা করতে হয়েছে মার্চ মাস পর্যন্ত। এবছর আগের শিক্ষা উপদেষ্টা 10ই মার্চের মধ্যে সব বই দেওয়ার কথা জানালেও 40 কোটির মধ্যে এখনও প্রায় 1 কোটি বই ছাপানো বাকি। আওয়ামী সরকারের সময়ে প্রতি বছর পহেলা জানুয়ারি ঘটা করে চলত বই উৎসব। নতুন বই নিয়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব ছিল বাধ্যতামূলক। বলা হতো বছরের প্রথম দিনই সব বই হাতে পেয়ে গেছে শতভাগ শিক্ষার্থী। কিন্তু বাস্তবতা ভিন্ন। অনুসন্ধানে দেখা গেছে বিগত সময়ে বেশিরভাগ বছরই পহেলা জানুয়ারি সব বই পায়নি শিক্ষার্থীরা। এমনকি বেশিরভাগ বছরই সব বই পেতে সময় লেগেছে মার্চ মাস পর্যন্ত। এই হিসেবে 2024 সালে পাঠ্য বই বিতরণ শেষ হয়েছে 7ই মার্চ, 2023 সালে 17ই মার্চ, 2022 সালে 24শে মার্চ পর্যন্ত সময় লেগেছে বিনামূল্যের পাঠ্য বই বিতরণ করতে। আর 2010 সালে 21শে জুলাই এবং তার আগের বছর 26শে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সব বই পেতে। প্রতি বছরই উৎসবের নামে যেভাবে বলা হতো যে সকল বই বছরের প্রথম দিনে দেওয়া হয়ে গেছে, বিষয়টা কিন্তু আসলে কখনোই তা হয় নাই। এটা প্রতি বছরই
একটা উৎসবের জন্য কিছু বই আগে ছাপিয়ে একটা উৎসব করা হয়েছে। উৎসবের নামে খরচও ভালোই হয়েছে, কিন্তু সব বই কিন্তু শেষ পর্যন্ত আমাদের রেকর্ড বলছে যে এরকমভাবে গিয়েছে। সরকার উৎসব করেছে, বই জানুয়ারির পুরো সময়, ফেব্রুয়ারি মাসও বই গেছে, কিন্তু এইবার দেখেন মানে ওই যে প্রত্যাশা অনেক বেশি। যখনই টেন্ডার হোক, এটা তো আমার দরকার নাই, আমার কালকে সকালেই বই দরকার, কিন্তু সকালে তো বই দেওয়া সম্ভব নয়। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, আমরা আশা করি অতি সত্বর সকল বই আমাদের চলে যাবে। চলতি বছর এখনও সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। এখনও প্রায় 1 কোটি বই ছাপানো বাকি, যা চলতি সপ্তাহেই শেষ হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে এবার বই ও ছাপার মানে ছাড় দেয়া হয়নি। কাগজের সংকট, আর্ট কার্ডের সংকট, আর সবচেয়ে বড় কথা হলো আমরা যদি গুণগত মানের বই ছাপা বাধাই, এটা যদি আমরা ছাড় দিতাম, তাহলে এই বই আমরা জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে সকল বই দিয়ে ফেলতে পারতাম, এতে কোনোই সন্দেহ ছিল না। এগুলো বেশিরভাগ বই হচ্ছে অতিরিক্ত চাহিদার বই, কিংবা যে সমস্ত বইয়ের পরীক্ষা হচ্ছে না। আমরা অগ্রাধিকার ভিত্তিতে শেষে ছাপানো বইগুলোকে এভাবেই করেছি। আমার যেই কাগজ দেওয়ার কথা, আমি যেন এই কাগজ দিই, আমাকে আগে এই জায়গায় আমাকে নিয়ে যেতে হবে, এবং এটার জন্য একটা মেসেজ বই ছাপানোর আগেই দিতে হবে যে এর বাইরে হবে না, তাইলে ভাই তোমরা তোমাদের মতো থাকবা, আমরা আমাদের মতো থাকবো, তোমাদের কাজ কেটে আমরা অন্যদেরকে দিয়ে দিব। এবছর সারা দেশে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর জন্য ছাপানো হচ্ছে প্রায় 40 কোটি বিনামূল্যের পাঠ্য বই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে বিক্ষোভ ও পদযাত্রা করেছে সচেতন ছাত্র যুব জনতা। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমানের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয়। এতে যোগ দেয় বিভিন্ন সংগঠনের কয়েকশো নারী, যুবক ও ছাত্র। মানববন্ধনে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সরকারকে আরও কঠোর ভূমিকা পালনের জোর দাবি জানান। পরে একটি মৌন মিছিল জেলা প্রেস ক্লাব থেকে শুরু হয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। 6 সপ্তাহের পর্যালোচনার পর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID এর 83% কর্মসূচি বাতিল ঘোষণা ট্রাম্প প্রশাসনের। স্থানীয় সময় সোমবার এক্সে এক পোস্টে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, এ সংক্রান্ত যে 5200টি চুক্তি এখন বাতিল হলো, সেগুলোতে কয়েক দশক ধরে বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যেগুলো অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের মূল জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল বা ক্ষতি করেছে। USAID এর মাধ্যমে বিশ্বে হাজার কোটি ডলারের সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এর সহায়তা বন্ধের ফলে বিভিন্ন দেশে দরিদ্র জনগোষ্ঠী ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন অনেকেই। যুক্তরাষ্ট্রের মোট বিদেশি সহায়তার পরিমাণ 68 বিলিয়ন ডলার। এর mধ্যে শুধু USAID এর জন্যই বরাদ্দ প্রায় 40 বিলিয়ন ডলার।